আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্য থেকে হচ্ছে আমরা আজকে কিছু কোশ্চেন দেখব এবং সেই কোশ্চেনের ইন ডিটেল সব কিছু আমরা দেখব। তো আমাদের দেখব যে বিগত সময়ে চাকরির পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং সেই সমস্ত প্রশ্নের ইন ডিটেল সেখান থেকে আরও কী কী আসতে পারে সেই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব। এবং আমাদের আসলে আজকের টপিকটা হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র। উল্লেখযোগ্য গ্রন্থ চরিত্র অর্থাৎ কিছু যে বাংলা সাহিত্যের গ্রন্থগুলো এবং তার চরিত্রগুলো কী কী আসে সেগুলো। তো এটা নিয়ে আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে আরও ক্লাস দিব এই টপিকের উপরে। এবং পাশাপাশি সামনে আমাদের দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক, আরেকটা হচ্ছে আপনার নিবন্ধন। এটা আপকামিং আর কি সার্কুলার, তো সার্কুলার খুব দ্রুত চলে আসবে। তো এটাকে বেস করে আজকে আমাদের এই ক্লাসটা সাজিয়েছি। তো চলুন আমরা চলে যাবো আমাদের ক্লাসে। তো আমি তার আগে বলে নিই, চাকরি পরীক্ষাগুলোতে আসলে আপনাদেরকে যদি টিকতে হয় তাহলে ডিপ নলেজ ছাড়া কিন্তু এখানে টিকা সম্ভব না, বিকজ অনেক বেশি কম্পিটিশন। তো সেই জায়গা থেকে আমার যে ক্লাসগুলো আসলে আমি যেভাবে সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে, সবাই যেমন গতানুগতিক আসলে ক্লাসগুলো দেয় আমি সেভাবে দিচ্ছি না, বিকজ আমি প্রথমত হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি নিয়েছি। আর পাশাপাশি হচ্ছে আপনার সেই প্রশ্ন থেকে হচ্ছে আমি ওই টপিকে চলে যাচ্ছি যে সেই টপিক আর কি কি আছে। তো জাস্ট আমি একটু দেখালে আপনারা বুঝবেন এইভাবে প্রশ্ন এবং এটা হচ্ছে আপনার ব্যাখ্যা, এভাবে প্রশ্ন এবং এটা হচ্ছে ব্যাখ্যা। এবং পাশে এখানে আমরা কিছু ফাঁকা জায়গা রেখেছি, কারণ এখানে আমরা কিছু ইনফরমেশন দেখবো যে আসলে আরও কী কী আছে। তো চলো আমরা প্রথম যে কোশ্চেন সেটা একটু দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? এটার আনসারটা হচ্ছে রাইফেল রুটি আওরাত। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে রাইফেল রুটি আওরাত। আচ্ছা, আমরা এটা একটু মানে মিনিংটা দেখি। রাইফেল কি? রাইফেল, হ্যাঁ আমরা একটু দেখি যে আসলে রাইফেল মানে কি, অর্থাৎ এটার মিনিংটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। রাইফেল রুটি আওরাত এটা লিখেছে কিন্তু আনোয়ার পাশা। ঠিক আছে, আমরা কিছু ইনফরমেশন এখানে গেদার করে ফেলি। দেখুন এটা কিন্তু কোথায় এসেছে, এটা বিভিন্ন মন্ত্রণালয় বা ডিফারেন্ট মিনিস্ট্রি, প্রশাসনিক কর্মকর্তা যেটা সেই পরীক্ষা কিন্তু এসেছে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা অনেক পরীক্ষা আসছে, শুধুমাত্র এই পরীক্ষা না, অনেক পরীক্ষা আসছে। তো এই কোশ্চেন রিলেটেড আর কি কি আসলে আসতে পারে পরীক্ষায় আর কি কি আপনাকে জানতে হবে। তো প্রথমত জানতে হবে যে লেখক, এটা লেখকটা কে সেটা জানতে হবে আপনাকে। ঠিক আছে, এটার হচ্ছে কে, রাইটারটাকে, হ্যাঁ এটার লেখকটা হচ্ছে প্রথমত আপনার, তার নাম হচ্ছে আনোয়ার পাশা। আনোয়ার পাশার লেখা এটা রাইফেল রুটি আওরাত, এটার লেখক। এবং আমরা একটু লিখি যে আসলে এটার মিনিংটা কি অ্যাকচুয়ালি। এটার মিনিংটা হচ্ছে আপনার রাইফেল মানে কি? রাইফেল মানে হচ্ছে আপনার অস্ত্র, হ্যাঁ রাইফেল মানে হচ্ছে অস্ত্র। এরপরে হচ্ছে রুটি, এটা কিন্তু আসে পরীক্ষায় যে রাইফেল মানে কি আপনার, রুটি মানে কি। ঠিক আছে, রাইফেল রুটি আওরাত। তো রাইফেল মানে অস্ত্র এবং রুটি মানে কি আমরা একটু দেখি। রুটি রুটি রাইফেল রুটি মানে হচ্ছে আপনার খাবার সামগ্রী বা রুটি যেটাকে বোঝায় সেটা খাবার। আর যেটা আছে সেটা হচ্ছে আওরাত, রাইফেল রুটি আওরাত। আচ্ছা, আওরাত মানে হচ্ছে আপনার নারী। এটা দিয়ে লেখক বুঝিয়েছে যে আসলে পাকিস্তানি যে সেনাবাহিনী তাদের অস্ত্র লাগতো, খাবার লাগতো এবং তাদের নারী লাগতো। তো এইগুলা দিয়ে হচ্ছে ওই সময়ের যে প্রেক্ষাপট ছিল, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু আসলে এই যে আপনার উপন্যাসটা সেটা কিন্তু লেখা। এবং এটা আসলে লেখার যে সময় ছিল সেই সময়কালটা কখন ছিল এটা পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ সময়কালটা কখন ছিল, সেই সময়কালটা ছিল হচ্ছে আপনার 1971 সালের একদম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু এটা লিখেছিল। 1971 সালের হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে এটা লিখেছিল লেখক, এপ্রিল থেকে জুন। তো এটার যে মেইন চরিত্র সেই চরিত্রের নাম কি ছিল আমরা সেটাও একটু দেখে ফেলি। এটার মেইন চরিত্রের নামটা ছিল হচ্ছে আপনার সুদীপ্ত শাহীন। তো দেখুন আমি এই যে এটা কিন্তু দিয়ে দিব, এই যে আমি নোট করলাম বা এই যে এই পিডিএফ আকারে আপনারা লিঙ্কে পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আপনারা পরবর্তী ইন ফিউচারে যদি রিভিশন দিতে চান সেটা আপনারা করতে পারবেন, ফ্রিলি আপনারা আসলে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা আরও কিছু ইনফরমেশন চলুন দেখি এটা সম্পর্কে। আমি একটু বলে নিই আসলে রাইফেল রুটি আওরাত এইটার যে কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে আনোয়ার পাশা হচ্ছে একদম ঢাকা ইউনিভার্সিটির স্যার ছিলেন এবং তিনি এই যে একটা চরিত্র আপনার সুদীপ্ত শাহীন, তাকে কেন্দ্র করে উপন্যাসটা লিখেছিলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ওই সময় আসলে কী ঘটনা ঘটেছিল, কী হচ্ছিল। এবং একটা কাহিনী এখানে হচ্ছে সেটা হলো যে সুদীপ্ত শাহীনকে কিন্তু পাকিস্তানি আন্দার বাহিনীরা ধরে নিয়ে মেরে ফেলে। এবং এই যে তার যে সৃষ্টি করা চরিত্র সুদীপ্ত শাহীন,
তাকে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে মেরে ফেললো, সেম কাজটা কিন্তু তার সাথেও ঘটে। অর্থাৎ এই যে আনোয়ার পাশা, উনি কিন্তু একজন যে বুদ্ধিজীবী ছিল বাংলাদেশের, এবং 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, সেই সময়ে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আনোয়ার পাশাকে ধরে নিয়ে মেরে ফেলছিল। অর্থাৎ এটা দেখুন, মানে তার লেখা বা তার সৃষ্টি করা একটা চরিত্রকে তিনি যেভাবে রূপ দিয়েছিলেন, ঠিক সেম পরিণতি তার জীবনেও ঘটেছিল। এটা থেকে কিন্তু পরীক্ষায় আসে, এটা আপনি রিটেন বেজের জন্য মনে রাখতে পারেন, বা অনেক সময় প্রিলিমিনারিতেও আসে। তো দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত হচ্ছে প্রথম উপন্যাসটি রাইফেল রোডে আওলাদ। এটা হচ্ছে এই যে অধ্যাপক আনোয়ার পাশা হচ্ছে লিখেছিলেন 1971 সালের কোন সময়ের জন্য লিখেছিলেন? এটা জুন মাসে, হ্যাঁ, এপ্রিল থেকে জুন মাসে এর মধ্যে লেখা হয়েছিল। এবং হচ্ছে আপনার এছাড়া মত অনুসারে যে আগস্ট সেপ্টেম্বর কিছু মানুষের মত অনুসারে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে ভাষা সৈনিক গাজীউল হকের এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম শীর্ষক গ্রন্থটিও প্রথম দিকের প্রকাশনার মধ্যে অন্যতম। মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে যে লিখিত উপন্যাস, সেটা হচ্ছে আপনার যে গাজীউল আলম যে আছে, ওনার লেখা, এটাও কেউ ধরা হয়। ওকে, তো আমি এরপর যেটা দেখবো সেটা হচ্ছে মূল, আপনার এখানে দেখুন যে মূল তথ্য কি আছে। মূল তথ্য গ্রন্থ রাইফেল রোডে আওরাত, এরা লেখক হচ্ছে আনোয়ার পাশা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এবং এটা 25শে মার্চে গণহত্যার পরবর্তী সময় অবরুদ্ধ ঢাকা এবং সাধারণ মানুষের যে প্রতিরোধ, তার উপরে বেস করে আসলে এটা লেখা হয়েছে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি পরবর্তী যে কোশ্চেন সেটাতে। অবরোধ বাসিনী আসলে কে লিখেছেন? এখানে কোশ্চেনটা হচ্ছে অবরোধ বাসিনী গ্রন্থের রচয়িতা কে। এটা দেখুন কোথায় আসছে, এটা কিন্তু আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্টেশন অফিসার যে পোস্ট, সেটাতে। তো অবরোধ বাসিনী গ্রন্থটা এটা লিখেছে হচ্ছে আমাদের বেগম রোকেয়া সম্পর্কে আমরা কিছু তথ্য এখানে জেনে নিই। বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। বেগম রোকেয়ার জন্মস্থান হচ্ছে আপনার রংপুর, ঠিক আছে। এবং তার স্বামীর নাম হচ্ছে সাখাওয়াত হোসেন। সেই জায়গা থেকে তার নামও কিন্তু হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলা হয়। সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়ার স্বামী হচ্ছিলেন কে? সাখাওয়াত হোসেন। আচ্ছা, বেগম রোকেয়ার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ যদি আমরা দেখি, অন্যান্য গ্রন্থ, সেখানে দেখবেন যে এখানে আপনার পদ্ম রাগ নামে একটা গ্রন্থ আছে। তারপরে আছে হচ্ছে আপনার মতিচুর নামে একটা প্রবন্ধ আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং আরেকটা আছে আপনার সুলতানার স্বপ্ন। এই সুলতানার স্বপ্ন, এটা কিন্তু তিনি নিজেই আবার ইংলিশে হচ্ছে আপনার করেছিলেন। তিনি নিজেই ইংলিশে আপনার মানে ট্রান্সলেট করেছিলেন এই সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম নামে, ঠিক আছে। তো সুলতানার স্বপ্ন, এটার আপনার কি ছিল? এই সুলতানার স্বপ্ন সে ইংলিশে ট্রান্সলেট করেছিল, সেটার নাম ছিল হচ্ছে সুলতানাস ড্রিম। তো আমরা এই সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেখি, চলুন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে অবরোধ বাসিনী যুগান্তরকারী হচ্ছে রম্য ফুটে তোলা হয়েছে। আচ্ছা, এই বইটাতে 47টি আপনার আছে, এই বইটাতে 47টি সত্য ঘটনা আছে, এটা একটু মনে রাখতে হবে। এই যে 47টি সত্য ঘটনা আলোকে বেগম রোকেয়ার অসহায়ত্ব এবং কুসংস্কার আচরণ সমাজ ব্যবস্থাকে তীব্র সমালোচনা করা হয়েছে। গ্রন্থের মূল বিষয়বস্তু কি? গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে পর্দা ও প্রথার চরম রূপ, রম্য এবং ব্যঙ্গ, নারীর পরাধীনতা এবং 47টি সত্য কাহিনী। এবং এর তাৎপর্য হচ্ছে কেবল এটি একটি বই নয়, নারী মুক্তির এক সোচ্চার প্রতিবাদ। বেগম রোকেয়া এই গ্রন্থের মাধ্যমে অবরোধ প্রথা দূর করে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং লিঙ্গ সমতার কথা প্রচার করেছেন। তার মানে এই বইতে কি কি বিষয় আছে? নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি, লিঙ্গ সমতার প্রয়োজনীয়তা কি, বা লিঙ্গ সমতা কেন প্রয়োজন, যেটাকে আসলে আমরা বলতেছি জেন্ডার ডিসক্রিমিনেশন যে চলে আমাদের এই উপমহাদেশে, তো সেটার ইংলিশটা লিখেছিলেন, যাতে নারীরা পুরুষতান্ত্রিক সমাজের শিকল ভেঙে স্বাবলম্বী হতে পারে, ঠিক আছে। তো এতটুকু ছিল আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে, বা এই রিলেটেড আর কি। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে একটু যাই। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতা কে? ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতা, এটাও কিন্তু ওই যে ডিফারেন্ট মিনিস্ট্রি যেটা আছে, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কর্মকর্তা, সেই পরীক্ষায় কিন্তু আসা, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আমাদের যে সামনের যে পরীক্ষাগুলো আছে আপনার এই যে প্রধান শিক্ষক বা নিবন্ধন, তো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো ভ্রান্তিবিলাস এটা হচ্ছে লিখেছে আপনার গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু একটা অনুবাদ গ্রন্থ, হ্যাঁ, এটা একটা অনুবাদ গ্রন্থ। তো অনুবাদ গ্রন্থ হচ্ছে কার থেকে অনুবাদ গ্রন্থ?
এটা উইলিয়াম শেক্সপিয়রের একটা আপনার ইয়ার থেকে অনুবাদ গ্রন্থ লিখছে। উইলিয়াম শেক্সপিয়রের যে আপনার কমেডি অফ ইরোর্স ছিল, এই কমেডি অফ ইরোর্স থেকে হচ্ছে এটা আপনার ইয়া করা, কি বলে, ট্রান্সলেট করা। উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র্স, আচ্ছা লেখাটা একটু ইয়া হচ্ছে, আপনারা একটু বুঝে নিন। তো উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স নামে হচ্ছে একটা গ্রন্থ ছিল। উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স নামে একটা গ্রন্থ ছিল, কমেডি অফ ইরোর্স, ঠিক আছে। তো সেখান থেকে আসলে এটা আপনার কি বলে ওই ট্রান্সলেট করা আর কি। তো এটার মেন কাহিনী কি, এটা মেন কাহিনী হচ্ছে দুই যমজ ভাই ছিল। দুই যমজ ভাই আসলে কেউ কাউকে চিনে না, ছোটোবেলা হারিয়ে গেছিলো এবং পরবর্তীতে তারা একই শহরে চলে আসে এবং তাদের দেখা হয়। তো এটা নিয়েই আসলে একটা হাস্যরসাত্মক আসলে গ্রন্থ আর কি বলতে পারেন। তো এটা সঙ্গে আমরা একটু দেখি যে উইলিয়াম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1869 সালে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1869 সালে প্রকাশিত। তার মানে এই গ্রন্থটা কবে প্রকাশিত হয়েছে? এই গ্রন্থটা প্রকাশিত হয়েছে আপনার 1869 সালে। ভ্রান্তিবিলাস নামে প্রকাশিত হয়। এটা হচ্ছে এই যে উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স থেকে অনুবাদ করা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বাংলা গদ্য অনুবাদ। যমজ ভাইয়ের কাহিনী ছিল। আচ্ছা, ভ্রান্তিবিলাস সম্পর্কে এটা লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ দ্য ইরোর্স থেকে এটা হচ্ছে অনুবাদ করা এবং এটা হচ্ছে একটা হাস্যরসাত্মক আখ্যান বা কমেডি। কাহিনী কি, এটা হচ্ছে 1963 সালে এই কাহিনীর উপর ভিত্তি করে একই নামে একটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছে। দেখুন উত্তম কুমার অভিনীত। আচ্ছা, এই দেখুন, এই যে এইটার উপরে কিন্তু একটা মুভি তৈরি করা হয়েছে, কমেডি অফ ইরোর্সের উপর একটা মুভি তৈরি করেছে। সেই মুভি হচ্ছে এই যে এখানে দেখতেছেন উত্তম কুমার। এই উত্তম কুমারের কিন্তু আসলে অভিনীত আর কি, উত্তম কুমার অভিনীত আপনার একটা মুভি করা হয়েছিল এই ভ্রান্তিবিলাস নিয়ে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবেন, এটা আসতে পারে যে ভ্রান্তিবিলাস যে চলচ্চিত্রটা হয়েছিল সেই চলচ্চিত্রের নায়ক কে ছিল। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেন কি, মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে আপনার, মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নাবতী। মীর হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। আচ্ছা, এই রত্নবতী গ্রন্থের যে চরিত্র বা কাহিনীটা আমি একটু জাস্ট বলি, সেটা হচ্ছে আমি আগে বলে নিই। রত্নবতী হচ্ছে তার প্রথম উপন্যাস, ঠিক আছে। তো এটার চরিত্রগুলা কি কি আছে? চরিত্রগুলো হচ্ছে আপনার, এক নম্বর চরিত্র আছে রাজপুত্র সুকুমার এবং দুই নাম্বার চরিত্র হচ্ছে আপনার মন্ত্রীপুত্র সুমন্ত। তো তাদের মধ্যে একটা ডিবেট হয়, ঠিক আছে। তাদের মধ্যে কি হয়, একটা ডিবেট হয় বা একটা বিষয় নিয়ে তাদের মধ্যে আসলে তর্ক হয়। তো তর্কের বিষয়বস্তু কী ছিল তাদের মধ্যে যে একটা তর্ক হয়, সেই তর্কের বিষয় কী ছিল, এই বিষয়টা পরীক্ষায় আসে অনেক সময়, যে তার মধ্যে তর্কটা ছিল এরকম যে তারা এই বিষয়টা নিয়ে তর্ক করতেছিল যে ধন বড় না বিদ্যা বড়, ঠিক আছে। এই বিষয় নিয়ে হচ্ছে মন্ত্রীপুত্র রাজপুত্র সুকুমার এবং মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে আপনার একটা কথোপকথন হয়। সেটাই আসলে এই আপনার যে রত্নবতী সেটার মধ্যে লেখা হয়েছে, বা এই বিষয় নিয়ে আসলে এই রত্নবতী উপন্যাসটা লেখা, এবং এটা হচ্ছে আপনার মীর মশাররফ হোসেনের প্রথম যে উপন্যাস, সেই উপন্যাস গ্রন্থ। তো আমরা একটু দেখি এটার কাহিনীগুলো কি। দেখুন, এখানে মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ যা 1869 সালে প্রকাশিত হয়। এটা কবে প্রকাশিত হয়েছে? 1869 সালে প্রকাশিত হয়েছে। এটা একটা উপন্যাস, কৌতুক কাহিনী বা উপন্যাস। এটা নাটক নয়, যদিও অনেকে বলবো সেটা নাটক মনে করে, বাট এটা কিন্তু নাটক নয়, এটা কিন্তু মনে রাখতে হবে এটা একটা কৌতুক কাহিনী বা উপন্যাস, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই সম্পর্কে তথ্য কি, এই যে মীর মশাররফ হোসেনের একটু জন্মটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। 1947 সালে থেকে 1991 সাল পর্যন্ত হচ্ছে তার জীবনকাল ছিল। আমি আজকে সকালেও আসলে একটা এক্সাম দিচ্ছিলাম, বিসিএস এর একটা মডেল টেস্ট দিচ্ছিলাম, তো সেখানে এই প্রশ্নটা আসছে যে মীর মশাররফ হোসেনের জন্মসাল কবে। মীর মশাররফ জন্মসাল হচ্ছে আপনার 1847 সালে এবং তার মৃত্যুবরণ করা হচ্ছে তিনি 1911 সালে। এবার কৌতুক কাব্য আখ্যান, এটা হচ্ছে কত সালে প্রকাশিত হয় একটু আগে দেখছি আমরা। এরপরে মীর মশাররফ আরও কিছু প্রথম নাটক দেখুন, এই প্রথম নাটকটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে বসন্ত কুমারী নাটকটা নিয়েও আসলে তার অনেক কি বলে জনপ্রিয় নাটক, এবং এটাও অনেক পরীক্ষায় আসে যে বসন্ত কুমারী এই নাটকটা নিয়ে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমরা যদি অন্য কোনো কোশ্চেন পাই, কখনো আমরা যদি সামনে আরও আসলে ক্লাস দিব, তখন যদি এটা আমরা পাই কোনো কোশ্চেনে, অবশ্যই পাবো, কারণ এটা আসছে পরীক্ষা আমি জানি, তখন আমরা ডিটেল আলোচনা করবো, ঠিক আছে, এটা কী বলছিল বা কী হয়েছিল।
ওকে, তোমরা চলো যে পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি আছে আমাদের দেখুন, সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ? সংসপ্তক একটা আপনার হচ্ছে সংসপ্তক হচ্ছে একটা উপন্যাস। সংসপ্তক কি একটা উপন্যাস। এটা লিখছে কে? এটার লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক লিখছে উপন্যাস, এটা লিখেছে শহীদুল্লাহ কায়সার। আমরা হচ্ছে একটু পরে এটা দেখবো যে শহীদুল্লাহ কায়সার সংসপ্তক আছে, বাট এখানে যেটা নাই সেটা হচ্ছে চরিত্রগুলো। কি আমি চরিত্রগুলো জাস্ট একটু লিখে দিই এখানে, তাহলে এটা বেটার হবে। কারণ পরীক্ষায় কিন্তু আসে যে এই সংসপ্তক উপন্যাসের চরিত্র কোনটি, নিচের কোনটি সংসপ্তক উপন্যাসের চরিত্র, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা একটু লিখি যে চরিত্রগুলো কী কী ছিল এই উপন্যাসটার। এটা কিন্তু পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। চাইলে আপনারা এই যে আমি যে নোট করলাম বা আমার যে স্লাইডগুলো আছে এগুলো কিন্তু পিডিএফ আকারে আমি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটার উপন্যাসের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো প্রথমে আছে হচ্ছে আপনার ফেলুমিয়া। ফেলুমিয়া। দ্বিতীয় যে চরিত্র সেটা হচ্ছে আপনার রমজান। তৃতীয় যে চরিত্র সেটা হচ্ছে আপনার জাহেদ। আপনারা যদি চান তাহলে আসলে এই উপন্যাসের কাহিনী কী বা আসলে কী নিয়ে আসলে উপন্যাসটা লেখা হয়েছিল সেই ব্যাপারে আমরা ডিটেল আলোচনা করতে পারি। তো যদি সেই রকম কোনো টপিক চান যে হ্যাঁ আপনারা একটা যে সমস্ত উপন্যাস বেশি বেশি আসে বা যে সমস্ত গ্রন্থ বেশি বেশি পরীক্ষায় আসে সেগুলোর কাহিনী সংক্ষেপ নিয়ে ভিডিও দেন, তাহলে সেটা আমি আলাদা একটা সিরিজ করব। তো এখন আমরা জাস্ট যেটা করতেছি সেটা হলো পরীক্ষার জন্য যতটুকু আসলে আমাদের জানা দরকার সেগুলো আমরা জানতেছি বা সেগুলো আমরা রাখতেছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে ডিসক্রিপশন আছে সেখানে। দেখুন এখানে এটার লেখক কিন্তু শহীদুল্লাহ কায়সার, এটা আপনি মনে রাখতে হবে। সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের একটা কালোজয়ী উপন্যাস, এটা খুবই খুবই নাম করা একটা উপন্যাস। এটা কত সালে প্রকাশিত হয়েছে? 1965 সালে। বাংলা সাহিত্যের একটি কালোজয়ী উপন্যাস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে দেশভাগ সময়, এই যে কি কোন সময় পর্যন্ত লিখছে এটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে আছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হচ্ছে আপনার দেশভাগ তারপরে সময় পর্যন্ত আপনার এটার যে সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট তার উপরে বিশেষ করে আসলে রচিত। এরপরে হচ্ছে এই যে চরিত্রটা, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জাহেদ। আমি কিন্তু একটু আগে আপনাদের চরিত্রগুলো লিখে দিয়েছি, সাথে হচ্ছে রমজান এবং ফেলুমিয়া ছিল তারা। এটার লেখককে শহীদুল্লাহ কায়সার। প্রকাশ হচ্ছে 1965 সাল। এটা রচনা করছে হচ্ছে আপনার 1964 সালে আসলে রচনা, এবং এটা প্রকাশ হচ্ছে 1965 সালে। এটার কী কী আছে এর মধ্যে, আসলে কোন কোন বিষয় নিয়ে এটা লেখা, সেটা হচ্ছে আপনার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাত্রার পটভূমি, এই জিনিসগুলো নিয়ে লেখা। আর সংসপ্তক যে এটার শব্দের অর্থটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শব্দের অর্থ হচ্ছে আপনার যারা মৃত্যু পর্যন্ত লড়াই করে, পিছু হটে না, তাদেরকে বলা হয় সংসপ্তক। আচ্ছা, এইটার নাট্যরূপ দিছে হচ্ছে আপনার আব্দুল্লাহ আল মামুন, অর্থাৎ এটার উপরে আব্দুল্লাহ আল মামুনের একটা চমৎকার নাটক ছিল। সেই নাটকটা করে এসে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিতে এটা আসলে প্রকাশ করা হতো। এই ছিল হচ্ছে মোটামুটি উপন্যাসটি তৎকালীন পূর্ব বাংলা রাজনীতির সামাজিক বাস্তবতার ঐতিহাসিক প্রকারের দলিল হিসেবে গণ্য করা হয়। তো আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করলাম এবং আপনারা বুঝতে পারলেন যে এই কোশ্চেনগুলো মানে ডিপ যে বিষয়গুলো আছে, এই কোশ্চেন রিলেটেড যে আরও কিছু আসলে ইনফরমেশন আমাদের জানতে হয় বা বুঝতে হয়, সেই বিষয়ে আমরা আজকে জানলাম, বুঝলাম, এবং আমরা নেক্সট আরেকটা পার্ট আসলে এর উপর নিয়ে আসবো। তো অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর এই যে এটা আমরা ক্লাসটা নিলাম, এটা পিডিএফটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে জাস্ট আপনারা গিয়ে ডাউনলোড অপশনটা পাবেন, একটু নিচে স্ক্রল করে গেলে সেটা ডাউনলোড থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং পরবর্তী যে ক্লাস সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।